4 দিনের সফরে আজ চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে কোনো চুক্তি নয়, 20টিরও বেশি সমঝোতা স্মারক সই হবে। আর বেইজিং আগ্রহ দেখালেই তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনা করবে ঢাকা। পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিস্তা বাংলাদেশ ও ভারতের যৌথ নদী, তাই দিল্লির প্রস্তাব আগে বিবেচনা করা হবে। রোববার বিকেলে মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে ব্রিফিংয়ে এসব তথ্য দেন তিনি। 10 বছর পর চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। সোমবার সকালে বিশেষ বিমানে বেইজিংয়ে যাবেন তিনি। বেশ কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও ব্যবসায়ীরা তার সঙ্গে যাচ্ছেন, কারণ এবার বাণিজ্য, উন্নয়ন ও অর্থনৈতিক সহযোগিতার বিষয়টি গুরুত্ব দিচ্ছে ঢাকা। 9 জুলাই বেইজিংয়ের বাণিজ্য সংক্রান্ত সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী। 10 জুলাই রাষ্ট্রপতি শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনা। ঢাকা বেইজিংয়ের মধ্যে একাধিক সমঝোতা স্মারক সই হবে, তবে রিজার্ভ বাড়ানোর জন্য দেশটির সঙ্গে ঋণ সংক্রান্ত কোনো চুক্তি হচ্ছে না বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। কোনো চুক্তি হচ্ছে না, সবগুলো এমওইউ হবে। প্রথমত আমাদের সেরকম ঋণ চুক্তি বা এমওইউ আমাদের লিস্টের মধ্যে নাই। ইকোনমিক কোঅপারেশনের কথা, ইকোনমিক কোঅপারেশনের জন্য আমাদের মধ্যে এমওইউ হবে। শুধু সেই এমওইউর আলোকে ভবিষ্যতের নিডের বেসিসে আমাদের প্রয়োজনীয় নিরিখে এবং আমাদের সমস্ত প্যারামিটার মিট হলে পরে তখন সেই ক্ষেত্রে ব্যাংকিং সেক্টরে কিংবা ইকোনমিক সেক্টরে কোঅপারেশন হবে। আর আমাদের রিজার্ভের কথা বলছেন, রিজার্ভ এখন আমাদের ভালো হচ্ছে। অফশোর ব্যাংকিং ছাড়াও চীনকে বাংলাদেশ ব্যাংকে টাকা রাখার প্রস্তাব দেবে ঢাকা। মন্ত্রী বলেন, তিস্তা মহাপরিকল্পনার প্রসঙ্গটি প্রধানমন্ত্রীর সফরসূচিতে না থাকলেও চীন চাইলে আলোচনা হতেই পারে। তিস্তা যদি তারা আলোচনায় আনে তাহলে তো আলোচনা হবে। যেহেতু দুই দেশের যৌথ নদী এবং অপর দেশ যার সাথে আমাদের সেই যৌথ নদী, তাদের প্রস্তাব আছে, সুতরাং আমাদেরকে প্রথমে সেই প্রস্তাবটা বিবেচনা করতে হবে স্বাভাবিকভাবেই। তো চায়নাও এক্ষেত্রে প্রস্তাব দিয়েছে, সেটি খুব ভালো। যেহেতু ভারত প্রস্তাব দিয়েছে, আমরা মনে করি সেটি ভালো দিক। চীন নেতৃত্বাধীন জোট জিডিআই নিয়ে প্রশ্ন করলে জবাব দেননি পররাষ্ট্রমন্ত্রী। আমার মনে হয় সেটা নিয়ে পরে আলাপ করব। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের চেয়ে বাংলাদেশে দরিদ্রের হার অন্তত 1% কম রাখার প্রত্যয় জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরও বলেন, কারো রক্তচক্ষুকে ভয় পায় না বাংলাদেশ, কেউ আর দেশকে পেছনে টেনে নিতে পারবে না। রোববার সকালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর এর 49তম প্রতিষ্ঠা বার্ষিকীতে যোগ দিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। রাষ্ট্র ও সরকার প্রধান এবং বাংলাদেশ সফরে আসা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করে পিজিআর। পিজিআর-এর 49তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে যোগ দিতে ঢাকা সেনানিবাসে বাহিনীর সদর দপ্তরে যান প্রধানমন্ত্রী। এ সময় বীর গার্ডসদের পরিবারের হাতে তুলে দেন রাষ্ট্রীয় অনুদান। দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করায় পিজিআর-এর প্রশংসা করেন প্রধানমন্ত্রী। বলেন, প্রশিক্ষণ ও আধুনিকায়নে পিজিআর এখন সুসংহত বাহিনীতে পরিণত হয়েছে। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট অর্থাৎ পিজিআরকে আন্তরিক অভিনন্দন জানাই যে তারা যে তাদের জীবনের উপর ঝুঁকি নিয়ে এবং এই রোদ বৃষ্টি মাথায় নিয়ে তাদের উপর অর্পিত দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করে যান। সেজন্য আপনাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এবং আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। তিনি জানান, দেশের সম্পদ বিক্রিতে রাজি হননি বলেই 2001 সালে সরকার গঠন করতে দেয়া হয়নি। তবে এখন বাংলাদেশ সারা বিশ্বের কাছেই উন্নয়নের রোল মডেল। কমে এসেছে দারিদ্র্যের হার। যে বড় দেশ বলেছিল আমরা বাস্কেট কেস পাবো, সেখানে দারিদ্র্যের হার হলো 17%। আমি বলছিলাম যে 1% হলেও আমি কমাবো, যেন বলতে পারি যে বাস্কেট কেস না, দেখেন আপনাদের থেকে ভালো আছি। কারো ওইরকম রক্তচক্ষুতে আমরা ভয় পাই না। আমরা ইচ্ছা করলে নিজেরাও পারি, সেটা আমরা প্রমাণ করে আজকে বিশ্বে সেটা দেখিয়েছি। ইনশাআল্লাহ বাংলাদেশকে আর কেউ পিছনে টানতে পারবে না। আমরা অপ্রতিরোধ্য গতিতে বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সক্ষম হব সকলের সহযোগিতায়। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের প্রসঙ্গ টেনে শেখ হাসিনা বলেন, খবরদারি করা বড় দেশগুলো এখন বাংলাদেশের অগ্রগতি অস্বীকার করতে পারে না। আমরা ইচ্ছা করলে নিজেরাও পারি, সেটা আমরা প্রমাণ করি। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চলমান কোটা আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোটার বিষয়টি আদালতে বিচারাধীন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আদালতের রায়ের বিরুদ্ধে আন্দোলন করে সময় নষ্ট করছে শিক্ষার্থীরা। রোববার সকালে গণভবনে যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের 22তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের জন্য সমবেত হন বিভিন্ন সারির নেতারা। শুরুতে আওয়ামী লীগের সভাপতিকে সংগঠনের বিভিন্ন ইউনিটের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি ওয়েবসাইট উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। 2002 সালে যুব মহিলা লীগ প্রতিষ্ঠার প্রেক্ষাপট তুলে ধরেন প্রধানমন্ত্রী। সংগঠনটির নেতাকর্মীদের ওপর বিএনপি জামায়াত জোটের নির্যাতনের কথা স্মরণ করে তার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। মানি লন্ডারিং, 21 আগস্ট গ্রেনেড হামলা, ওই বিভিন্ন মামলার আসামিরা, এতিমের অর্থ আত্মসাৎকারী, তারাই হচ্ছে এই বিএনপির নেতা। তো এই নেতা দিয়ে দেশ কীভাবে তারা এগিয়ে নিয়ে যাবে আমি জানি না। এটা সন্ত্রাসী হিসেবে পরিচিত। কাজেই তাদের এই অত্যাচার নির্যাতন যেন আবার ফিরে না আসে, তার জন্য সবাইকেই আমার মনে হয় আরও বেশি সক্রিয় থাকতে হবে। কাজে মানুষকে সচেতন করতে হবে। দেশের সমসাময়িক প্রসঙ্গে আলোকপাত করে প্রধানমন্ত্রী কোটা বিরোধী আন্দোলনের সমালোচনা করেন। এখন কোটা বিরোধী আন্দোলন আবার গড়ে তোলার চেষ্টা, ছেলেমেয়েরা লেখাপড়া বাদ দিয়ে এখন কোটা বিরোধী আন্দোলন করে, সেখানে মেয়েরাও করে। এখানে আমার একটা প্রশ্ন আছে, যারা এর আগে কোটা বিরোধী আন্দোলন করেছিল তারা যে পাবলিক সার্ভিস কমিশনে কতজন পরীক্ষা দিয়েছিল আর কতজন পাস করেছে সেই হিসাবটা একটু বের করা দরকার। হাইকোর্টের রায়, এটার বিরুদ্ধে এভাবে আন্দোলন করা এটা তো সাবজুডিস, কারণ আমরা সরকার থেকে কিন্তু এভাবে কোনো কথা বলতে পারি না, কারণ হাইকোর্ট রায় দিলে সেখানে হাইকোর্ট থেকেই আবার আসতে হবে। কিন্তু আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে, পড়াশোনার সময় নষ্ট করা, এটারও কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। নারী সহ দেশের সমগ্র জনগোষ্ঠীকে আধুনিক প্রযুক্তি বান্ধব করে গড়ে তুলে দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নেওয়ার প্রত্যয় জানান প্রধানমন্ত্রী। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে আজও সারা দেশে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা তাদের। এর আগে রোববার বিকেলে বিভিন্ন স্থানে সড়ক মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। কুমিল্লায় অবরোধে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দেখা দেয় দীর্ঘ যানজট। 4 ঘন্টা পর স্বাভাবিক হয় চলাচল। কোটা বাতিলের দাবিতে আন্দোলনের 6ষ্ঠ দিনে রাজপথে শিক্ষার্থীরা। রোববার বিকেল 3টায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পলাশী, নীলক্ষেত হয়ে শাহবাগে সড়ক অবরোধ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে যোগ দেন এর অধীন 7 কলেজ এবং রাজধানীর অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা। স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো শাহবাগ এলাকা। মিছিল নিয়ে ইন্টারকন্টিনেন্টাল হোটেল পর্যন্ত পৌঁছালে পুলিশের বাধায় সেখানেই অবস্থান নেন আন্দোলনকারীরা। প্রধানমন্ত্রী সংসদে 2018 সালে যে বক্তব্য দিয়েছিল কোটা বিলুপ্তির, সেই বক্তব্য বাস্তবায়ন চাই আমরা। 56% কোটা আছে, যেটা সংবিধানের 29 নম্বর অনুচ্ছেদ সূচকের সম্মত, এটা বিরোধী। কোটা বিরোধী বিক্ষোভে 1.5 ঘন্টা ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দেখা দেয় তীব্র যানজট। হাইকোর্ট যে রায়টি দিয়েছে, জনবিচ্ছিন্ন একটি রায়, সেই রায়টি বাতিল করতে হবে এবং আপিলের যে ডেটটি পিছিয়েছে অতি দ্রুত সে আপিলের ডেটটি দিতে হবে। শুধুমাত্র প্রতিবন্ধী কোটা ছাড়া চাকরির ক্ষেত্রে, বিশ্ববিদ্যালয়ের ভর্তির ক্ষেত্রে আর কোনো কোটা চাই না। কোটা বাতিলের দাবিতে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন প্রান্তে। জামালপুরে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। অবরোধে থমকে যায় বরিশাল কুয়াকাটা, বরিশাল ঢাকা মহাসড়ক। কুমিল্লায়ও অবরোধ করেন বিক্ষুব্ধরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। সেই সঙ্গে অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বর্জনের ডাকও দিয়েছেন তারা। রবিবার থেকে আমাদের যে ছাত্র ধর্মঘট এবং ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি, সেটি অব্যাহত থাকবে অনির্দিষ্টকালের জন্য। এর আগে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে 2018 সালে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা বাতিল করে সরকার। কিন্তু গত 5 জুন হাইকোর্টের রায়ে সে পদ্ধতি পুনর্বহাল হয়। এরপর থেকেই আন্দোলন করছেন শিক্ষার্থীরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ছাড়া দুর্নীতির বিস্তার সম্ভব নয় বলে মনে করেন রাজনৈতিক ও অর্থনীতিবিদরা। তাদের মতে আমলা, ব্যবসায়ী, রাজনীতিকরা মিলে একটি দুষ্ট চক্র গঠন হয়েছে। এই চক্র বছরের পর বছর দুর্নীতি করেছে, যা এখন ব্যাপকভাবে বিস্তৃত হয়েছে। এদের দমাতে সরকারের কঠোর হওয়ার বিকল্প নেই।
সম্প্রতি ঝিনাইদহ ৪ আসনের সরকার দলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম খুন হওয়ার খবরের পর তার বিপুল সম্পদের বিষয়টি ব্যাপকভাবে আলোচিত হয়। সাবেক আইজিপি বেনজিরের অস্বাভাবিক সম্পদ অর্জন আর দেশ ছাড়ার বিষয়ে এখনও আলোচনা থামেনি। ওএসডি হওয়া এনবিআর কর্মকর্তা মতিউর ও তার পরিবারের অস্বাভাবিক সম্পদ নিয়েও তোলপাড় হয়েছে সারা দেশে। এছাড়া রাজস্ব বোর্ডের আরও কয়েকজন কর্মকর্তার সম্পদ নিয়েও অনুসন্ধানে দুদক। তবে রাজনীতিক এবং অর্থনীতিবিদরা মনে করেন খুব কম মানুষের অবৈধ সম্পদের বিষয়ই প্রকাশ পেয়েছে গণমাধ্যমে। এটাও আমি আপনার সাথে একদম অস্বীকার করছি না যে হয়তো কয়েকজন ধরা পড়েছে, কিন্তু এরকম আরো অনেক আছে, তাদেরকেও আইনের আওতায় আনতে হবে। এগুলো তো হলো যে কটা জিনিস ধরা পড়েছে, যা ধরা পড়েনি এরকম তো আরো অনেক আছে। কারণ হলো এই দুর্নীতিটা অ্যাক্সিডেন্টাল না, এটা সিস্টেমিক দুর্নীতি। দুর্নীতিতে জড়িত এসব ব্যক্তি রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তাই প্রশ্ন ওঠে, এত দুর্নীতি কিভাবে সংঘটিত হলো? কতিপয় আমলা, কতিপয় রাজনীতিবিদ আর কতিপয় ব্যবসাদার, এই তিনের একটা চক্র, একটা সিন্ডিকেট গড়ে উঠেছে। এই সিন্ডিকেট কেন্দ্রের থেকে উপজেলা পর্যন্ত আছে। সুতরাং একটা রাজনৈতিক পৃষ্ঠপোষকতা অবশ্যই আছে। সোশ্যালিস্ট হোক, ক্যাপিটালিস্ট হোক, মিক্সড ইকোনমি হোক, যদি কেউ সেখানে জবাবদিহিতাবিহীনভাবে এবং স্বচ্ছতাবিহীনভাবে ক্ষমতা এক্সারসাইজ করার সুযোগ পায়, তাহলে সেখানে দুর্নীতি হবেই। সরকারের সহযোগিতা ছাড়া এই ধরনের এই লেভেলের দুর্নীতি হয় নাই, এই কথাটা আমার মনে হয় সঠিক না। হয়তো বা সরকারের কেউ কোনো ক্ষমতাশালী মানুষ ব্যক্তি স্বার্থে নিজস্ব স্বার্থে স্বস্বার্থে এটা করে থাকতে পারে। এসব বিষয় এড়িয়ে না গিয়ে দুর্নীতির মূলোৎপাটনে সরকারের কার্যকর উদ্যোগ জরুরি মনে করেন রাজনীতিক ও গবেষকরা। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হঠাৎ অসুস্থ বোধ করায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভোর 4:30টায় তাকে এভার কেয়ারের সিসিইউতে ভর্তি করা হয়। পরে সিসিইউ সুবিধা সম্পন্ন কেবিনে নেওয়া হয় তাকে। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, হঠাৎ শারীরিক দুর্বলতা অনুভব করায় খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়েছে। তার শরীরে রক্তের প্রয়োজন বলেও জানান তিনি। এর আগে গত 22 জুন রাতে অসুস্থ হলে খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। 23 জুন তার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে 11 দিন চিকিৎসা নেয়ার পর 2রা জুলাই তিনি বাসায় ফেরেন। বাসায় ফেরার 5 দিনের মধ্যে আবারও খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হলো। 79 বছর বয়সী খালেদা জিয়া আর্থ্রাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। বন্যায় দেশের 18 জেলায় 20 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। তিনি জানান, বন্যার্তদের জন্য 3000 আশ্রয়কেন্দ্র ও 619 মেডিকেল টিম গঠন করা হয়েছে। রোববার দুপুরে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয়ের সভা শেষে প্রতিমন্ত্রী জানান, দুর্গতদের জন্য বরাদ্দ আরও বাড়ানো হচ্ছে। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করছে মন্ত্রণালয়। উজান থেকে নেমে আসা পানি এবং ভারী বৃষ্টিতে সিলেট, সুনামগঞ্জ, কুড়িগ্রাম ও ফেনী সহ দেশের 18 জেলায় বন্যা দেখা দিয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, এসব জেলায় ক্ষতিগ্রস্ত প্রায় 20 লাখ মানুষ। রোববার সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী জানান, দুর্গতদের জন্য প্রায় 3000 আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এখন পর্যন্ত এসব কেন্দ্রে আশ্রয় নিয়েছে প্রায় 40,000 মানুষ। বন্যার্তদের চিকিৎসায় গঠন করা হয়েছে 619 মেডিকেল টিম। খাদ্যদ্রব্য, চিকিৎসা বা যোগাযোগ ব্যবস্থা, বিশুদ্ধ পানি, খাবার, এই আমাদের এবং কমিউনিকেশনের জন্য শুধু আমরা কাজ করছি না, সাথে সাথে এই বন্যা পরিবর্তিত এই ক্ষতিপূরণ যাতে মানুষ পূরণ করতে পারে। এ পর্যন্ত 18 জেলায় 21,700 টন চাল, নগদ 5 কোটি 47 লাখ টাকা, 65,500 প্যাকেট শুকনো খাবার, গোখাদ্যের জন্য 40 লাখ এবং শিশু খাদ্যের জন্য 40 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। কেউ যদি কোথাও দুর্গম এলাকা, কোথাও খাদ্য না পৌঁছার কারণে মানুষ কষ্ট করে, 333-তে ফোন দিলে সেখানকে প্রশাসন তাকে খাদ্য পৌঁছে যাওয়ার সুযোগ আছে। দুর্গতদের জন্য বরাদ্দ আরও বাড়ানোর কথাও জানান প্রতিমন্ত্রী। বলেন, বন্যার ক্ষয়ক্ষতি নিরূপণ ও পুনর্বাসনে কাজ চালিয়ে যাচ্ছে মন্ত্রণালয়। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেট বোর্ডের ৮৩,০০০ এইচএসসি পরীক্ষার্থী এবার পরীক্ষায় বসছে এবং সেটি হবে আগামীকাল। বন্যার কারণে পরীক্ষা প্রায় ১০ দিন পিছিয়ে দেওয়া হলেও এখনও ডুবে আছে অনেকের বাড়িঘরের আশপাশ। দুদফা বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার যোগাযোগ ব্যবস্থা। পানি ভেঙে কেন্দ্রে পৌঁছানোই এখন পরীক্ষার্থীদের জন্য বড় চ্যালেঞ্জ। সিলেটের ফেনসুগঞ্জের গয়াশী গ্রামের রোহিত বিশ্বাসের বাড়ি থেকে ৭ কিলোমিটার দূরে কাছিমালী উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র। চারদিকে বন্যার পানি, তাই কেন্দ্রে যেতে হবে নৌকায়। দুদফা বন্যায় ব্যাঘাত ঘটেছে লেখাপড়ায়ও। শুধু পানি আর পানি, বন্যার কেন্দ্র পড়ছে ফেনসুগঞ্জ, পাক্কা দূর পরে আমরা গ্রাম থেকে, এখানে গিয়ে পরীক্ষা দেওয়া কি আমাদের কষ্টকর। সিলেট বিভাগের ৪ জেলার প্রায় ৮৩,০০০ পরীক্ষার্থীর বেশিরভাগেরই অবস্থা এমন। এ নিয়ে দুশ্চিন্তায় অভিভাবকেরাও। লেখাপড়া করতে পারেন না পানির কারণে, কি লাগে আপনার পরীক্ষা দিব, কিতা করব, আমরা তো চিন্তায়ও শেষ। ঠিক মতো লেখাপড়া করতে পারেন না, বাড়ি করে পানি, মন পরীক্ষা কিতা করব জানি না। বন্যার কারণে সিলেট শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষা ৯ জুলাই থেকে শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়। এরই মধ্যে সব প্রস্তুতিও নিয়েছে কর্তৃপক্ষ। আশেপাশে পানি আছে, কিন্তু পরীক্ষার কেন্দ্রে কোনো পানি নেই। পরীক্ষা নেয়ার মতো পরিবেশ এখন আছে। বন্যা পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে। ৯ তারিখ থেকে আমাদের পরীক্ষার কার্যক্রম পরীক্ষা শুরু করতে পারবো। সিলেট শিক্ষা বোর্ডের ৪ জেলার ৩০৯টি প্রতিষ্ঠানের মোট ৮২,৭৯৫ জন শিক্ষার্থী এবার এইচএসসিতে অংশ নিচ্ছে। আর সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জে পরীক্ষা কেন্দ্র ৮৭টি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বন্যা পরিস্থিতি নিয়ে আরো জানাতে সিরাজগঞ্জ ও জামালপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে আছে সিরাজগঞ্জে, সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী দিলীপ কুমার গৌর। দিলীপ, একটু বলবেন যে সিরাজগঞ্জে আজকের বন্যা পরিস্থিতি কেমন দেখছেন, আর নতুন করে কোনো এলাকা প্লাবিত হয়েছে কিনা? সিরাজগঞ্জে কিন্তু বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, কারণ যমুনা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হলেও কিন্তু যমুনা নদীর পানি কমতে শুরু করেছে বলে পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানানো হয়েছে। তবে পানি কমলেও এখনো কিন্তু আসলে যে অঞ্চলগুলো প্লাবিত হয়েছিল সেই অঞ্চলগুলো কিন্তু এখনো বাড়িঘর, রাস্তাঘাট, আবাদি ফসল, স্কুল সবই কিন্তু আসলে এখনো পানির তলে নিমজ্জিতই রয়েছে। সিরাজগঞ্জের 5টি উপজেলার 34টি ইউনিয়নের মানুষ কিন্তু এখন পানিবন্দী হয়েছে। জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অফিস সূত্রে জানা গেছে যে 5,500 পরিবারে প্রায় লক্ষাধিক মানুষ এখন সিরাজগঞ্জে পানিবন্দী রয়েছে। বন্ধ রয়েছে 50টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান এবং এখানে 5,500 হেক্টর ফসলি জমি কিন্তু পানিতে নিমজ্জিত হয়েছে। বিশেষ করে চরাঞ্চলের তিল, আখ, পাট এ সকল জিনিস আসলে পানি তলিয়ে গেছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ত্রাণ কার্যক্রম শুরু করা হয়েছে। গতকাল আমরা দেখেছি যে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নে 400 পরিবারের মধ্যে চাউল এবং অন্যান্য খাবার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজকেও কিন্তু সিরাজগঞ্জের সদর উপজেলায় কাওয়াখোলা চরে কিন্তু দুর্গমাঞ্চলে সেখানে ত্রাণ কার্যক্রম পরিচালনা করবে সিরাজগঞ্জ সদর আসনের যিনি সংসদ সদস্য আছেন তিনি কিন্তু আসলে কাওয়াখোলা বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করবেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে একটু জানতে চাই, আপনি বলছিলেন ত্রাণ কার্যক্রম চলছে, যে বরাদ্দ দেওয়া হয়েছে সেটি কি যথেষ্ট কিনা বন্যার্তদের জন্য? আসলে আপনারা জানেন যে সিরাজগঞ্জের প্রায় 5,500 পরিবার পানিবন্দী রয়েছে এবং লক্ষাধিক মানুষ কিন্তু নিমজ্জিত। এখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে 5টি উপজেলায় 95 মেট্রিক টন চাউল বরাদ্দ করা হয়েছে, যা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। এবং আরেকটি বিষয় যেটি হচ্ছে যে সদর উপজেলা সব কিছু জায়গায় ত্রাণ কার্যক্রম শুরু হলেও যে সকল এলাকা মূলত বন্যা দুর্গত, যেখানে আমরা সংবাদ সংগ্রহ করতে যাচ্ছি সেই সকল এলাকায় কিন্তু এখন পর্যন্ত কোনো ত্রাণ পৌঁছায়নি বলে অভিযোগ রয়েছে বন্যা দুর্গতদের জন্য। যদিও জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে, এখানে 95 মেট্রিক টন চাউল, 300 প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে। দিলীপ, আপনি সাথে থাকুন। এবার চলে যাচ্ছি জামালপুরে, সেখান থেকে যোগ দিয়েছেন আমাদের আরেক সহকর্মী সাইমুম সাব্বির শোভন। শোভন, জামালপুরে তো বন্যার পানি নামতে শুরু করেছে, পরিস্থিতির কতটা উন্নতি হলো আর ক্ষতি কাটিয়ে উঠতে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? দেখুন, যমুনা নদীর পানি কিন্তু প্রথমে দ্রুত গতিতে বাড়লো, এখন কিন্তু নামছে ধীর গতিতে। গত 24 ঘন্টায় মাত্র 9 সেন্টিমিটার পানি কমে এখন যমুনা নদীর পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে
বিপদসীমার ৭৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে এই পানি কমতে আরো কমপক্ষে 5 থেকে 7 দিন সময় লাগবে। তো পানির ধীর গতিতে কমার কারণ হিসেবে পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে আসলে আমাদের এই যমুনা তীরবর্তী অঞ্চল কিছুটা সমান্তরাল, ঢালু নয়। আর এই যমুনা নদীর পানি যেসব নদীতে গিয়ে মিল থাকবে সেখানে আসলে যে পানি ধীর গতিতে নামছে, আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিও হচ্ছে, তার মানে কি বন্যা পরিস্থিতির আরো অবনতির শঙ্কা রয়েছে কিনা? না, পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে 2-1 দিন যদি বৃষ্টিও হয় তাহলে কিন্তু বন্যার সেরকম অবনতি হওয়ার কোনো শঙ্কা নেই। কারণ আসলে পানি এখন কমার দিকে, আর জামালপুরের যে উজানের দিকে সেদিকে আসলে তেমন বৃষ্টিপাত নেই, তার জন্য আসলে বন্যার অবনতির কোনো আশঙ্কা নেই। তো বন্যা পরিস্থিতি নিয়ে সিরাজগঞ্জ ও জামালপুর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। হঠাৎই শিশু নিখোঁজের খবরে তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম, যেখানে দাবি করা হচ্ছে বিভিন্ন জেলায় নিখোঁজ হয়েছে অন্তত 35টি শিশু। তবে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে পুলিশ বলছে অস্বাভাবিক শিশু নিখোঁজের কোনো ঘটনা দেশে ঘটেনি। স্বাভাবিক নিয়মে প্রায় প্রতিদিনই শিশু নিখোঁজের ঘটনায় থানায় কিছু জিডি হয়, পরে ওইসব শিশু ফিরে এলেও জানানো হয় না পুলিশকে। কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘুরছে এরকম নানা ধরনের পোস্ট, যেখানে দাবি করা হচ্ছে 48 ঘন্টায় ঢাকা ও চট্টগ্রাম থেকে নিখোঁজ হয়েছে 35 শিক্ষার্থী। অন্যান্য জেলা থেকেও অনেক শিশু নিখোঁজের দাবি করা হয়। বিভিন্ন গ্রুপে ঘুরতে থাকা বিজ্ঞপ্তি থেকে সামনে আসে রাজধানীর টিকাটলির নিখোঁজ 14 বছরের মাদ্রাসা শিক্ষার্থী ফারহানের নাম। তার বাসায় গিয়ে জানা গেল 9 দিন ধরে নিখোঁজ ফারহান। মাদ্রাসায় যেতে চাপ দেয়, অভিমান করে 29 জুন বাসা থেকে পালায় সে। ও বাসার জন্য 29শে জুন মাদ্রাসার উদ্দেশ্যে বাইর হয়েছে। দিবাগত শনিবার দিন দিবাগত রাত্রে 10টার দিকে আর সে মাদ্রাসায় যেয়ে পৌঁছে নেই। সারাদিন বাইরে থাকলেও সন্ধ্যার পরেই বাসায় চলে আসতো, কিন্তু এইভাবে কখনোই ওই একদিন বা এক রাত বাসার বাইরে থাকেন। শিশু নিখোঁজের দাবি করা হয় সাভার, লক্ষ্মীপুর, চাঁদপুর, চট্টগ্রাম সহ বিভিন্ন জেলা থেকে। তাদের মধ্যে অনেকে এরই মধ্যে ফিরে এসেছে, আবার অনেক বাবা মাই আছেন সন্তানের ফেরার অপেক্ষায়। পরে হুজুরে জিজ্ঞাসা করলাম সিয়াম কই, হুজুর বলে সিয়াম নাই, মাদ্রাসা 30 তারিখ থেকে নিখোঁজ। থানায় যেতে করলাম, পুলিশ হাঁটছিল। এ কখনো 4-5 বছরের ভিতরে কোথাও যাওয়া আসা করেনি। এখন এর বাড়ির থেকে সে মাদ্রাসা যাওয়ার কথা বলি, ওখান থেকে সে কোথায় নিখোঁজ হয়ে গেছে আজকে আমরা পাচ্ছি না। পুলিশ বলছে একটি মহল উদ্দেশ্যমূলকভাবে গুজব ছড়াচ্ছে। ডিএমপির পরিসংখ্যান অনুযায়ী মে থেকে জুলাইয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত শিশু নিখোঁজের যত জিডি হয়েছে তা কোনোভাবেই অস্বাভাবিক নয়। একটি অসত্য তথ্য অথবা বিভ্রান্তিকর তথ্য সোশ্যাল মিডিয়ায় এসে মানুষকে প্যানিক করবে, এটি তো কোনো মতেই কাম্য না। তো সেটি আমি বলছি যে ঢাকা মেট্রোপলিটনে বিন্দুমাত্র এ ধরনের কোনো তথ্য নেই বা প্যানিক হওয়ার কোনো কারণ নেই। আর ওভারঅল যদি যারা করছে তাদেরকে আমরা বলবো, যদি আপনাদের কোনো তথ্য থেকে থাকে আমাদের সাথে যোগাযোগ করেন। নিখোঁজের গুজবে আতঙ্কিত না হয়ে সন্তানের দিকে বাড়তি খেয়ালের পরামর্শ পুলিশের। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আনন্দের রথযাত্রা উৎসবে বেজেছে বিষাদের সুর। রোববার বগুড়ার সেউসগাড়ি আমতলী মোড় এলাকায় রথের গম্বুজের সাথে উচ্চ ক্ষমতার বৈদ্যুতিক তারের সংস্পর্শে মারা গেছেন অন্তত 5 জন। আহত হয়েছে কমপক্ষে 35 জন। এ ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসককে আহ্বায়ক করে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। 10 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেবে কমিটি। বগুড়ায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব জগন্নাথ দেবের রথযাত্রায় মুহূর্তেই যেন পরিণত হলো শবযাত্রায়। বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসায় হঠাৎ সড়কে ছড়িয়ে ছিটে পড়েন রথের যাত্রীরা। রোববার বিকেল 3:30টার দিকে বগুড়ার সেউসগাড়ি এলাকার ইস্কন মন্দির থেকে শুরু হয় রথযাত্রা। এতে অংশ নেন হাজারো ভক্ত অনুসারী। সেউসগাড়ি মোড়ে পৌঁছার পর হঠাৎ 11,000 ভোল্টের বিদ্যুতের তারে লাগে রথের গম্বুজের দণ্ড। এতে বিদ্যুতায়িত হয়ে আগুন ধরে যায় রথে। ঠিক আমার গাড়ির বাম পাশে বিদ্যুতের অনেক বড় লাইন, বিদ্যুতের লাইনের সঙ্গে রথযাত্রা, ওটা কী বলে আমি ঠিক বলতে পারলাম না, হয়তো ওটা বড় এটা ঠিক বিদ্যুতের লাইনের সঙ্গে বেঁধে যাওয়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে গেল। রথের উপরে যে সকল ভক্তবৃন্দরা ছিল তারা কিন্তু দিক বিদিক লাফ দিয়ে বাঁচার চেষ্টা করে এবং তারা অনেকে নিচে পড়ে যায়। পরবর্তীতে সেখানে যে দেখি যে সবাই সেন্সলেস অবস্থায় পড়ে আছে।
আহতদের জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কয়েকজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানায় কর্তৃপক্ষ। রথযাত্রার যে দুর্ঘটনা সেই আমাদের এখানে মোট ৩৫ জন রোগীকে আমরা ভর্তি করিয়েছি। এর মধ্যে 4 জনকে আমরা ব্রড ডেড অর্থাৎ মৃত পেয়েছি, 4 জন। আর 35 জনের মধ্যে 2 জন অবস্থা খুবই সংকটাপন্ন, তাদেরকে আইসিইউতে শিফট করা হয়েছে। দুর্ঘটনার খবরে দ্রুত ঘটনাস্থলে যান জেলা প্রশাসক। জানান আহতদের চিকিৎসায় সহায়তা দেয়া হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা যারা মারা গিয়েছে তাদের সৎকার বাবদ আমরা অবশ্যই সৎকার বাবদ একজন পার হেড আমরা 25,000 টাকা করে আমরা দিব, নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। এবং যারা আহত আছে তাদের উন্নত চিকিৎসাও যদি প্রয়োজন পড়ে সেই চিকিৎসা বাবদ আমরা খরচ আমরা বিয়ার করব। ভক্তদের দর্শন দিতে প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে জগন্নাথ দেবের রথে চড়ে নগর পরিভ্রমণ করেন। 15 জুলাই উল্টো রথযাত্রায় শেষ হবে এ উৎসব। জজিফ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। টেকনাফে নাফ নদীর ওপারে মিয়ানমার অংশে মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা নিহত হয়েছে। আহত হয়েছে আরও 2 জন। রোববার বিকেলে নাফ নদীর মিয়ানমার অংশের লালদিয়াচর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত জুবাইর টেকনাফের জাদিমুরা ক্যাম্পের বাসিন্দা ও আহত জাবের হোসেন ও আব্দুস শুক্কুর লেদা ক্যাম্পের বাসিন্দা। পুলিশ জানায় নাফ নদীতে কাঁকড়া শিকারে যায় জুবাইর, জাবের ও শুক্কুর। এক পর্যায়ে তারা বাংলাদেশের জলসীমা অতিক্রম করে মিয়ানমার সীমান্তে ঢুকে পড়লে কাদা মাটিতে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে 3 জনই আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নিয়ে আসার পথে মারা যায় জুবাইর। আহত 2 জনের মধ্যে শুক্কুর হাসপাতালে চিকিৎসা শেষে ক্যাম্পে ফিরে যায়। জাবেরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। যশোরে ভৈরব খননের মেগা প্রকল্পের 3 বছরের মাথায় আবারও মরাখালে রূপ নিয়েছে নদ। এরই মধ্যে পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। 51টি সেতু অপসারণ না করায় নদের বেশিরভাগ অংশই পলি জমে ভরাট হয়ে গেছে। সঠিক পরিকল্পনার অভাব এবং দীর্ঘসূত্রিতাকে দায়ী করছেন স্থানীয়রা। 2017 সালে শুরু হয় ভৈরব নদ খননের কাজ। যশোরের চৌগাছার তাহিরপুর থেকে নওয়াপাড়ার অফরাঘাট পর্যন্ত মোট 96 কিলোমিটার খননে খরচ হয় প্রায় 300 কোটি টাকা। এই কাজের সময় ভৈরবের অর্ধশত সেতু অপসারণের দাবি ছিল এলাকার লোকজনের। কোনো জায়গায় 150 থেকে 300 মিটার চওড়া নদীর উপর ব্রিজ কালভার্টের দৈর্ঘ্য মাত্র 20 থেকে 30 মিটার। এগুলো সরিয়ে খনন কাজ না করায় 3 বছরের মধ্যে পুনরায় মরাখালে পরিণত ভৈরব। নদীর খননের কাটার কথা 10 ফুট, কাইতেছে 5 ফুট। কাইতে কান্দা বান্দাই আর ব্রিজটা করতেছে 3 বছর ধরে। এখন কিভাবে তারা করতেছে এটা তো আর আমরা জানছি না। ব্রিজ যেগুলো হয়েছে যতটুকু জোয়ার ভাটা আসার কথা সেগুলো পলি পড়ে আরো বুঝে যাচ্ছে। এ বিষয়ে বেশ কয়েকবার সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দেওয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। যেহেতু ব্রিজ কালভার্ট অনেকগুলাই বিদ্যমান আছে, সেক্ষেত্রে একটু হয়তো সময় লাগতে পারে, কিন্তু তারা পজিটিভলি যেটা আমাকে জানিয়েছে পর্যায়ক্রমে সবগুলাই তারা অপসারণ করে দিবে। সঠিক পরিকল্পনা না থাকায় বিপুল টাকা খরচ করেও মেলেনি কাঙ্ক্ষিত সুফল। নদী খাতটাকে পুরোপুরি খাত হিসেবে অবমুক্ত করা হয় এবং এর গভীরতা নিশ্চিত করা হয়। তারপর 2 পাশের অববাহিকা এবং নিম্নভূমি সমূহের পানি অপসারণের সাথে সংযোগ দেওয়া হয়, তাহলে এই নদী খননের যে উদ্দেশ্য ছিল সেটি সফল হবে। ভৈরব নদে এলজিইডির 23টি, ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের 19টি সেতু কালভার্ট রয়েছে। এছাড়া সড়ক ও জনপথের 4টি, বিএডিসির 3টি এবং রেল ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু কালভার্ট 1টি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরও জানাতে যশোর থেকে যোগ দিয়েছেন সহকর্মী জিয়াউল হক। শুরুতেই জানতে চাই যে 3 বছরের মাথায় এটি কিভাবে মরাখালে পরিণত হলো, পরিকল্পনায় কোনো ঘাটতি ছিল কিনা, আর বর্তমান যে অবস্থা সেটি নিয়ে কর্তৃপক্ষ কি ব্যাখ্যা দিচ্ছে? দেখুন, পরিকল্পনায় ঘাটতি তো আসলে ছিলই, না হলে এত কোটি টাকা ব্যয়, প্রায় 300 কোটি টাকা ব্যয় কিন্তু এই নদটি খনন করেছে। আমি আপনাকে একটু দেখাতে চাই যশোরের একদম মূল পয়েন্ট দরাটানে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে নদের অবস্থা, যে সেতুটি এখানে আছে এই সেতুটি সর্বোচ্চ 20 থেকে 25 মিটার কিন্তু এখানে চওড়া হবে এবং এর পাশে আপনি দেখতে পাচ্ছেন তারপর থেকে যখন নদীটি এখানে চলে আসছে সেখানে কিন্তু প্রায় 80 মিটার এবং এইখান থেকে প্রায়
200 থেকে 300 গজ যখন আরো উজানে যাওয়া হচ্ছে, তখন কিন্তু এই নদটির চওড়া অবস্থা থাকছে প্রায় 150 থেকে 200 মিটার, যেটা শহরের বাইরে গেলে কিন্তু আরো বেশি চওড়া থাকছে। এবং এই যে দীর্ঘ পথ যে 96 কিলোমিটার খনন করা হয়েছে, এই খনন কাজের ভেতরে প্রায় 51টি সেতু এবং কালভার্ট আছে। যে সেতু এবং কালভার্ট বেশিরভাগই কিন্তু এরকম 20 থেকে 30 মিটার চওড়া এমন কিন্তু সেতু এবং কালভার্ট। এবং এখানে যে সমস্যাটি দেখা দিয়েছে, আমরা প্রথমে দেখেছিলাম যখন নদ খনন করা হয়েছিল তার প্রথম বছর অর্থাৎ 2022 সালের দিকে, সে সময় কিন্তু এখানে আসলে জোয়ার ভাটা এসেছিল, অর্থাৎ শহরের অংশ পর্যন্ত কিন্তু জোয়ার ভাটা পৌঁছেছিল। এরপরে কিন্তু যখন এই জোয়ার ভাটার সাথে সাথে পলি আসতে শুরু করে, সেই পলি এসে কিন্তু এখানে আসলে জমতে শুরু করেছে। আমরা এই শীত মৌসুমে অর্থাৎ গেল কয়েক মাস আগেও কিন্তু এই ব্রিজের নিচে যে অবস্থানটি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমরা দেখেছি যে মাটি পলি পড়ে ভরাট হয়ে গিয়েছে এবং সেখান থেকে এই ব্রিজের উপর থেকে দাঁড়িয়ে কিন্তু সেই মাটি আসলে দেখা যাচ্ছিল। কিন্তু যেহেতু এখন বৃষ্টি আছে বিধায় এখন এই মুহূর্তে আসলে ওই মাটিতে দেখা যাচ্ছে না। আর পাশের আমরা কিন্তু চিত্রটা জানি আপনি যে যখন এই কাজটি শুরু হয় তখনই কিন্তু এই যে 51টি সেতু সেটি অপসারণের দাবি করেছিল এলাকাবাসী, সেটি কেন আমলে নেওয়া হয়নি? এটি আসলে একটি বিষয় যে যখন আসলে নদী খনন করা হয়েছিল, তখন এই যে ভৈরব নদ খনন যে রক্ষা কমিটির যারা আছেন, তারা কিন্তু একাধিকবার এই বিষয়টি নিয়ে পানি উন্নয়ন বোর্ড সহ সরকারের ঊর্ধ্বতন যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে সবার সাথেই কিন্তু তারা আলোচনা করেছিলেন, দাবি জানিয়েছিলেন, মানববন্ধন করেছিলেন এবং বিভিন্ন মিডিয়াতে কিন্তু এই বিষয়টি নিয়ে নিউজ হয়েছে। আমাদের টেলিভিশনেও কিন্তু একাধিকবার এই সংশ্লিষ্ট রিপোর্ট প্রচার করা হয়েছে। কিন্তু এরপরও যে আসলে কেন কর্তৃপক্ষ এ ব্যাপারে উদাসীন আছেন এখনো পর্যন্ত, যেটি আসলে এই যে ভৈরব নদ খননের এত মেগা একটি প্রকল্প, সেই প্রকল্পটির সফলতা কিন্তু আসলে হারাতে বসেছে শুধুমাত্র কর্তৃপক্ষের অপরিপক্ক পরিকল্পনা এবং দীর্ঘসূত্রিতা এটির কারণে। যশোর থেকে কথা হচ্ছিল সহকর্মী জিয়াউল হকের সাথে। রাজধানীর মিরপুরে কমার্স কলেজের শিক্ষার্থী জুবায়ের হত্যার ঘটনায় অভিযুক্ত রাজিন গ্রেপ্তার হয়েছে। রাতে হবিগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। এর আগে শনিবার রাতে মিরপুরে কমার্স কলেজের ছাত্র জুবায়ের হাসান রাফিদকে হত্যা করা হয়। স্বজনদের অভিযোগ, কয়েকজন সহপাঠীর সঙ্গে বিরোধে হত্যা করা হয়েছে তাকে। গত শনিবার রাতে মিরপুরের এক সহপাঠীর বাসা থেকে উদ্ধার হয় তার মরদেহ। স্বজনরা আরও জানায়, শনিবার সকালে কোচিংয়ের জন্য বাসা থেকে বের হন জুবায়ের, তবে পরে বাসায় ফিরে না আসায় তাকে বিভিন্ন জায়গায় খোঁজেন তারা। সন্ধ্যায় কলেজের এক শিক্ষক তাদের জানান জুবায়েরকে খুন করা হয়েছে। এই ঘটনার পর থেকেই নিখোঁজ ছিল অভিযুক্ত রাজিন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন নিয়ে দ্বন্দ্বে খুন হলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। রোববার সকালে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ির পাঁচগাঁও ইউপি চেয়ারম্যান সুমন হালদারকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় 3 জনকে আটক করেছে পুলিশ। জনপ্রতিনিধিকে গুলি করে হত্যার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। রোববার সকাল 10টা থেকে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ির আলহাজ ওয়াহেদ আলী দেওয়ান উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন চলছিল। নির্বাচন পর্যবেক্ষণ করতে যান পাঁচগাঁও ইউপি চেয়ারম্যান সুমন হালদার। নির্বাচনে বিজয়ী সভাপতি প্রার্থী দেওয়ান মনিরুজ্জামানের পক্ষে অবস্থান নেন ইউপি চেয়ারম্যান সুমন। এতে ক্ষুব্ধ হয়ে সুমনকে লক্ষ্য করে গুলি করে অপর সভাপতি প্রার্থী মিলনের সমর্থক নূর মোহাম্মদ। এখান থেকে আবার শুনতেছি যে তুই আর পক্ষ নিছত, 1-2 কথা বললে যে পিস্তল বাইর করে ঠাস করে গুলি করে দিল সবার সামনে। তাকে সেভ করে আনার জন্য কেউ গেছে, আর এই সুযোগে যারা গুলি করেছে তারা আরো ফাঁকা গুলি করতে করতে স্কুলের গেট দিয়ে বেরিয়ে যায়। সুমনকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা নেওয়ার পথে মারা যান চেয়ারম্যান সুমন। সম্পূর্ণ মৃত অবস্থায় আমাদের এখানে আসেন, আমরা তাকে প্রয়োজনীয় যে চিকিৎসা করা হয়, আমরা তার শরীর এক্সামিনেশন করে বুকের ডান দিকের নিচে একটি গুলির আঘাত পাই। পরিবারের দাবি, পরিকল্পিতভাবে সুমনকে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। হাসপাতালে আনার পরে ডাক্তার দেখার পরে যখন বাইরে মৃত ঘোষণা করছে। আল্লাহ। চেয়ারম্যান হত্যার ঘটনায় এ পর্যন্ত 3 জনকে আটক করেছে পুলিশ। বাকিদের ধরতে অভিযান চলছে। গুলি করে এবং সে গুরুতর আহত হয়। পরবর্তীতে হসপিটালে নিয়ে আসলে তাকে ডক্টর মৃত্যু ঘোষণা করে। পরিস্থিতি আপাতত স্বাভাবিক রয়েছে এবং অপরাধীদের গ্রেপ্তারের জন্য আমরা অভিযান অব্যাহত রেখেছি। বর্তমান চেয়ারম্যানকে প্রকাশ্যে গুলি করে হত্যায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলার 5 জন প্রবাসী নিহত হয়েছেন। নিহতরা দুবাইয়ের আজমান প্রদেশে বসবাস করতেন।
রোববার বাংলাদেশ সময় সকাল 10:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতের স্বজনরা জানান, দুবাইয়ের স্থানীয় সময় সকাল 7:30টার দিকে কাজের উদ্দেশ্যে বের হয়ে শহর থেকে আজমান প্রদেশে যাচ্ছিলেন প্রবাসীরা। এ সময় রাস্তায় তাদের বহন করা প্রাইভেট কারটিতে চলন্ত অবস্থায় আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই 5 জনের মৃত্যু হয়। বাংলাদেশ সময় বিকেল 3টার দিকে নিহতের স্বজনরা ঘটনাটি জানতে পারেন। নিহতদের মধ্যে নবাবগঞ্জের জয়কৃষ্ণপুর ইউনিয়নের বালেঙ্গা গ্রামের 4 জন ও দোহার উপজেলার দোহার বাজার এলাকার 1 জন রয়েছেন। এ বিষয়টি নিয়ে আরো জানাতে নবাবগঞ্জ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী শামীম আরমান। শামীম, নিহতদের মরদেহ দেশে আনার প্রক্রিয়া কোন পর্যায়ে আছে আর নিহতদের স্বজনরা কি বলছেন বা কি জানিয়েছেন এ বিষয়ে? আমি এই মুহূর্তে আছি ঢাকার নবাবগঞ্জের যে জয়কৃষ্ণপুর ইউনিয়নের বালেঙ্গা এলাকায়। এখানে কিন্তু দুবাইতে গতকাল রবিবার সড়ক দুর্ঘটনায় কিন্তু 5 জন নিহত হয়েছে। তার মধ্যে কিন্তু এই নবাবগঞ্জ উপজেলার বালেঙ্গা এলাকার কিন্তু 4 জন রয়েছে এবং তারা কিন্তু এই বালেঙ্গা এলাকারই বাসিন্দা ছিল। এবং কাল যে রবিবার সকাল আনুমানিক 7:30 দুবাই সময় সেখানে কিন্তু সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব জগন্নাথ দেবের রথযাত্রা শুরু হয়েছে। এই উপলক্ষে ধামরাই সহ বিভিন্ন জেলায় রথ টানা ও মেলা সহ নানা আয়োজনে মেতেছেন হিন্দু সম্প্রদায়ের মানুষ। রাজধানীর ইস্কন মন্দির থেকে বের হয়ে রথযাত্রা শেষ হয় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে। 15 জুলাই উল্টো রথযাত্রার মাধ্যমে শেষ হবে উৎসব। শারদীয় দুর্গোৎসব ও জন্মাষ্টমীর পর সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বর্ণাঢ্য উৎসব রথযাত্রা। প্রতি বছর আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে উদযাপিত হয় এই উৎসব। আমাদের জগন্নাথ মহাপ্রভু 9 দিনের জন্য মায়ের এখানে ঢাকেশ্বরী মায়ের এখানে বেড়াতে আসে মাসি। এটা হয় সম্পর্কে মাসি হয়। এখানে 9 দিন পর আবার তার নিজের বাড়িতে চলে যাবে। ভক্তদেরকে সরাসরি দর্শন করে কৃপা দর্শন করবার জন্য জগন্নাথ আজকে রাজপথে বেরিয়েছে। এটা জগন্নাথের একটি বিশেষ কৃপা। কথিত আছে এদিন জগন্নাথ দেব তার ভাই বলভদ্র ও বোন সুব্রতাকে নিয়ে পুরীধামের মন্দির থেকে গুন্ডিচা মন্দিরে যান। সেখানে 9 দিন অবস্থান করে পুরীধামে ফিরে আসেন। ভগবান জগন্নাথ দেব যিনি জগতের নাথ, তিনি মন্দির থেকে রাজপথে বেরিয়ে এসে তার ভক্তদের দর্শন দান করেন। আজকে হচ্ছে একদম রাস্তায় নেমে আসে ভগবানের কাছে যা চাওয়া যায় ভগবান আজকে তাই দেবে। রথে রশি ধরে টেনে নিয়ে চলেন ভক্তেরা। তাদের বিশ্বাস রশি টানলে পুনর্জন্ম হবে না। তারা বলছেন জগতের অধীশ্বর জগন্নাথের অনুগ্রহ পেলে মুক্তি লাভ হয়। এদিকে ধামরাইয়ে উদযাপিত হয় এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম যশোমাধবের রথযাত্রা। 400 বছরের ঐতিহ্যবাহী রথযাত্রার সাথে শুরু হয়েছে মাসব্যাপী রথমেলা। মেলায় তো যাবো, রথটা টান্না হয়ে গেলে তারপরে মেলায় যাবো। টাঙ্গাইল থেকে অনেক পুরাতন ঐতিহ্যবাহী, এর জন্য অনেক সুনাম নাম ডাক। চট্টগ্রামের প্রবর্তক মোড় থেকে বর্ণাঢ্য রথযাত্রা নগরীর প্রধান সড়ক ঘুরে নন্দকানন এলাকায় গিয়ে শেষ হয়। নেত্রকোনার আখড়া মন্দির থেকে বের হয় বর্ণাঢ্য রথযাত্রা। 15 জুলাই উল্টো রথের বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শেষ হবে এই উৎসব। আফসানা আফরোজ জুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটার, এক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।